শ্রীলঙ্কাও দেখা গেল উল্টা বাংলাদেশের স্ট্রেইট বিপক্ষে দাঁড়ায় গেল যে হচ্ছে আমরা বাংলাদেশকে হোস্ট করব না। আমাদের যদি ওই টিমটা ওই একটা স্ট্যান্ডার্ড থাকতো, তাহলে আপনি ওইভাবে বাদ দেওয়ার আগে 10 বার চিন্তা করুন। ওয়েলকাম ব্যাক টু বিয়ন্ড এ বাউন্ডারি। আমরা আরো একটি পর্বে হাজির হলাম আমাদের ইউজুয়াল সাসপেক্ট মোহাম্মদ জুবাইরকে নিয়ে। আমরা এর আগের পর্বে আমরা বাংলাদেশের ক্রিকেটের খুবই ক্রাঞ্চ একটা মোমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে সময় আমরা আসলে খুবই শঙ্কায় ছিলাম যে বাংলাদেশের ক্রিকেট কূটনীতি এবং বিশ্বকাপ খেলার অনিশ্চয়তা নিয়ে। শেষমেশ আমাদের আশঙ্কাই সত্য হলো, বাংলাদেশ বিশ্বকাপে থেকে নিজেকে প্রত্যাহার করে নিল। এবং আমরা যে আলোচনাগুলো করেছিলাম যে সেখানে বাংলাদেশ যে ভারতীয় আধিপত্যবাদ আইসিসিতে এবং শেষমেশ হচ্ছে মানে ভারতের একচেটিয়া আধিপত্যবাদের সাথে বাংলাদেশ আসলে পেরে ওঠে নাই। আমাদের তরফ থেকেও যেটা আমরা গত পর্বেই বলেছি যে আমাদের কূটনীতির ব্যর্থতাগুলো আমরা দেখছিলাম, যদিও হ্যাঁ এটা একদম এই কথাটা মাথায় রেখেই যে ভারতীয় আধিপত্যবাদের সাথে আমরা মাথা নত যেমন করব না, আবার একই সাথে আমাদেরকে হচ্ছে শুধু ক্রিকেট না, ক্রিকেটের বাইরেও এই যে বিশাল আধিপত্যবাদী একটা শক্তির সাথে আমরা আসলে কিভাবে মোকাবেলা করব সেইটা আমাদেরকে দিক নির্দেশনা পাইতে হবে, বা আমাদেরকে যারা এই ক্রিকেট বোর্ডে আছেন এবং ওয়াইডার পাবলিক পলিসিতেও যারা আছেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা আগেও যে আশঙ্কাটা করেছিলাম, আমরা এই বিশ্বকাপ খেলতে পারি নাই। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হয়েছে, আমরা ভোটে 14-1 হেরে গেছি। তার মানে হচ্ছে আসলে যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা যে আসলে আম, ভারতে নিরাপত্তা বোধ করছিলাম না বা আইসিসি আমাদের সাথে ঠিক জাস্টিস দেয় নাই, সেইটা আমরা অন্যান্য ক্রিকেটিং নেশনকে প্রুভ করতে পারি নাই, যেটা কূটনীতির ভাষায় খুবই গুরুত্বপূর্ণ। সো এইটার একটা র্যামিফিকেশন আমাদেরকে হচ্ছে, এবং এটা আমাদেরকে ফেস করতে হবে। তো সেগুলো নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব জুবাইরের সাথে। জুবাইর যেহেতু মাঠে থাকেন, জুবাইর একই সাথে বাংলাদেশ ক্রিকেটের, আমি মনে করি জুবাইর বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে পালস বোঝা সবচেয়ে তরুণ সাংবাদিকদের একজন, যিনি একাধারে ক্রিকেটারদের সাথে সময় কাটান, বার্ডিং ক্রিকেটারদের সাথে সময় কাটান, এবং একই সাথে নিজের সাংবাদিক ও ক্রিকেট যারা হচ্ছে ই করেন, যারা সংগঠক, তাদের সাথে ওনার সময় কাটান। সো আমার যে অভিজ্ঞতা, মানে ওয়াইডার পলিসি লেভেল স্ট্র্যাটেজি, সেগুলো সব মিলে আমি আর জুবাইর আলোচনায় যাব। তো ওয়েলকাম ব্যাক জুবাইর। থ্যাংক ইউ ভাই। সো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না, এইটা নিয়ে প্লেয়ারদের অনুভূতি কি? সবাই স্যাড, খুবই স্বাভাবিক এবং শকড। এইটা তো কখনো চিন্তা করে নাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। আপনি একটা ক্রিকেট বোর্ড হিসেবে আপনি চিন্তাই করেন যে আপনি বিশ্বকাপ খেলবেন, আপনি কোনো খেলা খেলবেন না, রিফিউজ করবেন খেলতে, এটা হচ্ছে ইনিশিয়াল আর কি, যেটা তো কখনো সম্ভব না আর কি। সেটাই হয়েছে, অসম্ভবটাই বাংলাদেশ ক্রিকেটে হয়েছে আর কি। এই কারণে প্লেয়াররা এখনও, কিছু কিছু প্লেয়ার এখনও খুবই শকড। আপনি তাদের সঙ্গে বসা হয়েছিল, বাট সিদ্ধান্তটা ততক্ষণে হয়ে গেছে। আর মানে ক্রীড়া উপদেষ্টা বসছে, বিসিবি ইয়ারা বসছে, সবাইকে নিয়ে কালেকটিভলি একই বোর্ডে অন বোর্ড আনার একটা চেষ্টা ছিল আর কি ওই মিটিংয়ের মধ্যে। কিন্তু ওই মিটিংয়ে ওইটা কতটা সফল হয়েছে এটা বলা যাবে না, কারণ বেশিরভাগই প্লেয়াররাই এখন আর কি খুবই স্যাড, কজ তাদের ফাইন্যান্সিয়াল একটা বড় হিট, প্লাস একটা প্রাইডের ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ট্রেন্ড থেকে দূরে সরে যাবেন আর কি। টি-20 ক্রিকেট আপনি জানেন যে খুবই ট্রেন্ডি একটা বিষয়। আপনি যদি কনস্ট্যান্টলি বড় আসরে না খেলেন, দেন ইউল ফল বিহাইন্ড। তো ওই জিনিসগুলো থেকে আপনি আস্তে আস্তে বড় একটা লস আর কি। এখন হয়তো আমরা বুঝতেছি না, এখন হয়তো আমরা একটা একটা জিনিসে একটা অ্যাঙ্গেলে চিন্তা করতেছি যে হ্যাঁ, একটা বিশ্বকাপ খেললে কী হবে, না খেললে কী হয়। ফাইন্যান্সিয়ালি হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানির লস হবে, কিন্তু এটার একটা লম্বা স্পিলিং ওভার আছে আর কি, সেটা এফেক্ট আছে আর কি, সেটা সামনে দেখা যাবে আর কি। এটা এখন হয়তো আমরা বললে অনেকে অনেকভাবে ভাববে, কিন্তু এটার রেজাল্টটা বাংলাদেশ আস্তে 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 খুব স্লো পয়জনের মতো ভোগ করবে আর কি। আপনি সামনে দেখবেন যে বাইলেটারাল এগ্রিমেন্টগুলা নেয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হবে। আপনি আপনি যেটা ভোটের কথা মেনশন করছেন, আপনি দেখছেন যে ওয়ার্ল্ড ক্রিকেট আপনাকে কীভাবে দেখতেছে, আপনার যুক্তিটাকে কীভাবে দেখতেছে। 2027-এ বাংলাদেশের যে কারেন্ট ফিউচার ট্যুর প্রোগ্রাম রানিং যেটা আছে, সেটা শেষ হবে। সেটার 27 থেকে 31-এর কাজ শুরু হয়ে যাবে এই বছরের শেষের দিকে বা
সামনে, তখন আপনি আস্তে, আস্তে ফিল করবেন যে আপনি কত বড় একটা এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় সেটব্যাক আরকি। কালকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম অফিসিয়াল উনি বলতেছিল যে কেউ আমার এখন ফোনই ধরে না। উনি বাইলেট্রাল এগ্রিমেন্ট গুলা করেন মানে বোর্ডের হয়ে আরকি, মেয়েদের ক্রিকেটের হয়ে আরকি। সো দেখা গেছে যে এখন অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো তার ফোনটাও ঠিকমতো পিক করে না। অথচ তার ফোনটা পিক করা অন্যান্য বোর্ডের মানে তার ফোনটাই পিক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। উনি এমন একটা দায়িত্বে আরকি। তো এই ডিফিকাল্টিস গুলো সামনে আস্তে, আস্তে ফেস করবে। ফাইন্যান্সিয়ালটা তো আছে, এটা মানে আপনারা আগের এপিসোডে ডিসকাস করছেন। হুম। কিন্তু ফাইন্যান্সিয়ালটা আপনি ওভারকাম করতে পারবেন ওভার টাইম। কজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই মাসলটা আছে এট দ্য মোমেন্ট যে আপনি এটা ওভারকাম করতে পারবেন। একটু স্মার্ট মার্কেটিং সবকিছু মিলায় আরকি। বা ইন্ডিয়া যদি নাও আসে, হুম, অত বড় ফাইন্যান্সিয়াল হিট না। কজ বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ বাইলেট্রাল মানে মানুষ মনে করে যে ইন্ডিয়া সিরিজ দিয়ে বাংলাদেশের হুম, সবচেয়ে বড় চাঙ্ক অফ মানিটা আসে। কিন্তু সেটাও সত্যি না। কজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মার্কেটিং ডিপার্টমেন্ট এতই দুর্বল যে তারা ওভার দি ইয়ার্স ইন্ডিয়া সিরিজটাকে অন্যান্য বোর্ড যেভাবে সেল করে সেটা করতে পারে না। তারপরে বাংলাদেশ ক্রিকেট একটা মানে স্টেবল ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে আছে। কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যা হবে ওই যে বাইলেট্রাল রিলেশনগুলা, যেটা আপনি অনেক পিছায়ে গেছেন আরকি। যেটা আপনি আগে ভালো ছিল সেটা খারাপ হবে, সেটাকে আপনার ম্যানেজ করতে, করতে যারা কাজ করবে তারা ফেস করবে আরকি কি ধরনের হয় আরকি এটা মানে এটা থেকে ওভারকাম করতে আরকি, এবং এটার একটা লং টার্ম ইফেক্ট থাকবে আরকি। না, ওই আলোচনাগুলোতে যাব। আমি আসলে ধাপে, ধাপে বুঝতে চাচ্ছি যে প্রথমত হচ্ছে তারপর আমরা দেখলাম যে আইসিসির যে ব্যাকল্যাশ এবং সেইটার যে ব্যাকল্যাশ সামলানোর যে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এগেইন এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং ইভেন ধরেন জেসন গিলেস্পি বলতেছে যে হচ্ছে হুম। বা এটা বাংলাদেশের হ্যাঁ, বিরুদ্ধে সবাই সিম্প্যাথেটিক বাংলাদেশের দিকে। সিম্প্যাথেটিক এক জিনিস আর হচ্ছে গিয়ে সেটাকে পলিটিক্যালি বা ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে করার ক্যাশ জন্য। ইন করা এবং হ্যাঁ ভারত যেসব আচরণ করে এটা মোরালেস সকলেই জানে পাকিস্তানের সাথে ভারত কি করে কিংবা আমরা যদি দেখি ইভেন বিশ্বকাপের বা বড় বড় আইসিসি টুর্নামেন্টের আমরা ফিক্সচার গুলো যদি দেখি যে হুম, ভারতকে সবসময় দেখা যায় একই হোটেলে রাখতেছে একই তাদের সবচেয়ে কম কষ্ট করছে এরকম নানা হুম, ধরনের যে ব্যাপার এবং সেটা লজিক হিসাবে দেখানো যে ভারত আমাদের পয়সা এনে দিচ্ছে এই জন্য ভারতকে আমরা সমস্ত রকমের যত সুযোগ সুবিধা দিব এবং যেটাকে আমরা বলতেছি যে হচ্ছে ইকুয়াল গ্রাউন্ড সেই হচ্ছে গিয়ে ফেয়ার গ্রাউন্ড নষ্ট করে হুম, দিচ্ছে তো ওই জায়গায় অন্যান্য দেশগুলোর সাথে একজোট না হয়ে বরং বাংলাদেশ যেইটা করতে পারতো যে আমরা গতবারও বলতেছিলাম দিস আর বিগ অপরচুনিটি যে হচ্ছে হ্যাঁ পাকিস্তান আমরা দেখা গেলো পাকিস্তান ছাড়াও আসলে পাকিস্তানও দিন শেষে আসলে যেই প্রতিবাদ করতেছে এটা আসলে শো অফ ছাড়া আমার কাছে কিছু মনে হয় হুম, নাই না এটা জাস্ট এই পাকিস্তানি সামনে ঠেলে হ্যাঁ দিচ্ছে আরকি। এই পাকিস্তানি 2023 সালে মাথা নিচু করে ইন্ডিয়ার কাছে খেলতে গেছে যেটা বাংলাদেশ গেল না হ্যাঁ না, পাকিস্তান তারা লাস্ট ৩ বার ইন্ডিয়া ট্যুর করছে। হ্যাঁ ইন্ডিয়া একবারও পাকিস্তান যায় নাই। ইন্ডিয়া একবারও পাকিস্তানে যায় না এবং আর ইভেন অনূর্ধ্ব 19-এর প্লেয়াররা পর্যন্ত পাকিস্তানের সাথে হাত মেলায় না কিন্তু দিন শেষে পাকিস্তান কিন্তু ওই হম্বি তম্বি পর্যন্তই সীমাবদ্ধ এবং তারা দেখা যাচ্ছে যে এগুলা জাস্ট রেটোরিক ফাঁপা আওয়াজ ছাড়া আর কিছু তারা করে না এবং দুঃখজনকভাবে বাংলাদেশ হচ্ছে আসলে ওই আমরা স্কুল কলেজে যেমন কিছু বোকা ছেলে পেলে দেখতাম যে হচ্ছে তাদেরকে সামনে ঠেলে হুম, এক্সাক্টলি। মানে হচ্ছে গিয়া মাইর খাওয়াচ্ছে আর হচ্ছে পেছনে যে থাকে সে ঠিকই তার ফায়দা নিচ্ছে সো বিং অ্যালাই টু পাকিস্তান ইজ এ ভেরি মানে স্টুপিড থিং তো ওই জায়গায় বাকিদের সাথেও বাকিদেরও কিন্তু ধরেন আমরা অনেক দিন ধরে বলে আসতেছি আমরা যেমন ওয়াইডার পলিটিক্সে সার্কের কথা বলি আচ্ছা ইন্ডিয়ার এই হেজিমনি এড়াইতে আমরা কি আসলে সবাই মিলে সবাই বলতেছে যে ইন্ডিয়া এরকম কিন্তু আসলে আপনি কূটনীতিক পর্যায়ে কি করতেছেন বা ক্রিকেট কূটনীতি তো ওয়েস্ট ইন্ডিজের অনেক অভিযোগ আছে সাউথ আফ্রিকার অনেক অভিযোগ আছে নিউজিল্যান্ডের আছে সো হোয়াট ডিড ইউ ডু বেসিক্যালি আপনি তাদের কারোর ভোট পাইলেন না শ্রীলঙ্কা উল্টা হচ্ছে যেই শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার মোটামুটি একটা খারাপ সম্পর্কই চলে সেই শ্রীলঙ্কাও দেখা গেল উল্টা বাংলাদেশের স্ট্রেইট বিপক্ষে দাঁড়ায় গেল হুম, যে হচ্ছে আমরা বাংলাদেশকে হোস্ট করব না তো এই জায়গাগুলোতে একদম আকপাশ না ভেবে বাংলাদেশে গেল এটা একটা বিগ অপরচুনিটি লস এখন আমার যে দ্বিতীয় জায়গা আমি ধাপে ধাপে ওই জায়গাগুলোতে যাবো আগেই বলছি প্রথমত তো গেল প্লেয়ারদের বিষয় দ্বিতীয়ত আমরা দেখলাম যে আইসিসির বাংলাদেশের কোনো সাংবাদিককে এক্রিডেশন কার্ড দেয় না। হুম, এটা একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার মানে আইসিসির ইভেন ফুটবলেও যেই ফুটবলে বাংলাদেশ হচ্ছে খেলে না। কখনোই খেলে না এবং খেলার সম্ভাবনাও নাই ধরেই নেওয়া যায় প্রায় সেইখানেও কিন্তু কখনো অত বড় বৈশ্বিক বড় টুর্নামেন্ট সারা দুনিয়া খেলে আর ক্রিকেট তো খেলেই হুম, 10টা দেশ বেসিক্যালি একটা পূর্ণ একটা ফুল মেম্বার কান্ট্রি
সে ওয়েদার বিশ্বকাপে খেলুক আর না খেলুক, সে পার্টিসিপেট করুক আর না করুক, তাদের কেউ হচ্ছে অ্যাক্রিডিটেশন পায় নাই। এইটাও তো একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার। হ্যাঁ। এবং আমাদের যদি মনে পড়ে যে এরকম ঘটনা ঘটছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একাধিকবার, আমার যদি আ ভুল না করে থাকি, ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই। সম্ভবত গত হ্যাঁ, গত রিসেন্ট গত পাস্ট এ। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ চান্স পায় নাই। সো জিম্বাবুয়েও একাধিকবার নিজেদের উইথড্র করে নিচ্ছে। কিন্তু জার্নালিস্টদের অ্যাক্রিডিটেশন কিন্তু সেখানে এইভাবে রিফিউজ করা হয় নাই বলেই আমি যতদূর জানি। তো সেই জায়গা থেকে জার্নালিস্ট মহলে রিঅ্যাকশনটা কি? যেটা তো এক্সপেক্টেড ছিল হুম, সবার জন্যই। হুম, আমি এপ্লাই করছি, আমারটাও রিজেক্ট হয়েছে। এক্সপেক্টেড ছিল এই কারণে যে আমাদের ক্রীড়া উপদেষ্টা তো বারবার জার্নালিস্টদের আর ফ্যানদেরকে ঢাল হিসেবে ইউজ করছে এই আর্গুমেন্টে। হুম, প্রত্যেকটা বক্তব্যে আমাদের প্লেয়াররা যাবে, আমাদের সাংবাদিকরা যাবে, আমাদের ফ্যান্সরা যাবে। এই কথাটা উনি বারবার বলছেন। তো সেদিক থেকে ইন্ডিয়ার না দেয়ারই কথা। বিকজ আপনি তো বলছেনই যে আমার সিকিউরিটি পারপাসে আমার প্লেয়াররা যাচ্ছে না, তো সাংবাদিকরা কিভাবে যাবে? সো ইনিশিয়ালি না দেয়াতে আমি খুব একটা সারপ্রাইজ হই নাই। পরে যখন একটা ওয়াইডার ব্যাকক্ল্যাশ হইল এই বিষয়তে, যখন জার্নালিস্টদের দেয়া হলো না, তখন কিন্তু আইসিসি আবার রিকনসিডার করছে। এখন আবার কয়েকজনকে দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এপ্লাই করি, আমারটা হয়তো কনসিডার করে আবার দিবে। বাট আচ্ছা, আমি আমার ওন রিস্কে যাব যদি আমার যেতে হয়। আচ্ছা, আমাকে ভিসা লেটারও দিবে। আমি যদি ভিসা পাই তাহলে আমি আমার ওন রিস্কে যাব। আচ্ছা। কয়েকজন আমাদের ওইভাবে ওই প্রসেসিং শুরুও করছে। Because বাংলাদেশে তো এর আগেও 90s এ তো অনেক আমাদের জানি যে উৎপল শুভ্র এবং অনেক বড়, বড় সাংবাদিক যারা ছিলেন, তারা যখন বিশ্বকাপ ছিল, বাংলাদেশ বিশ্বকাপে রেগুলার না, তখন তারা বিশ্বকাপ কভার করছে। হ্যাঁ, বাংলাদেশের রিডারদের ওই মানে সবকিছু মানে একটা ওয়াইড অ্যাপেটাইটটা একটা ছিল। ছিল। এখন সো ওই জায়গায় যাওয়ার আগে আমি ছোট করে বলি যে হচ্ছে জার্নালিজমে তো অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে। হুম। তাদের তরফ থেকে কি কিছু রিঅ্যাকশন নেওয়া না, হইছে? ওটা বা বাংলাদেশের জার্নালিস্টরা, মানে আমি সবসময় বলি, আমি জানি আমি এখন ওয়াইডার জার্নালিস্ট ইয়েতে নাইও, সেই অর্থে নেটওয়ার্কে অলমোস্ট হচ্ছে আমার পেশাগত কারণে আমি সরে আসছি অলমোস্ট। কিন্তু আমি ওখানে থাকতেও বলতাম যে হুম, এই যে আপনারা অর্গানাইজেশন গুলা করেন, আপনারা আসলে নিজেদের অধিকার নিয়ে, যেই জার্নালিস্টদের বলা হচ্ছে যে আমি হচ্ছে পিলার, হুম, আমি মাউথপিস অফ অল সর্টস অফ, মানে অপ্রেসড পিপল। আপনারা নিজেরা যখন অপ্রেসড হন, তখন আসলে আপনারা কি এক কাট্টা হইতে পারেন কিনা? হুম, যে হুম, এই যে আইসিসি দিল না, মানে কোন গ্রাউন্ডে দিল না? মানে ঠিক আছে, আমার ক্রীড়া উপদেষ্টা বলছে এইজন্য তুমি দিবা না। তার মানে কি আসলে আইসিসি কি তাইলে আ আইসিসি কে কি এই প্রশ্নটা কোনো জার্নালিস্ট অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অর্গানাইজেশন থেকে কি তাদেরকে এই প্রশ্নটা করা হয়েছে যে আপনারা কেন দেন নাই? যদি আপনারা বলেন যে নিরাপত্তার কারণে দেই নাই, তাইলে কি আইসিসি দ্বিচারিতা করল না? না, যে কারণ আপনার তো এখানে আপনি নিরাপত্তার কারণটাও তো এটা লজিক্যাল হয় না। কারণ হচ্ছে যে আপনার কো-হোস্ট করতেছে শ্রীলঙ্কা। হ্যাঁ। অনেকে শ্রীলঙ্কাও যাইতে পারে। শ্রীলঙ্কায় তো কোনো না শুধু নিরাপত্তা ইস্যু তাই নাই। না। আমার তাহলে সেই বেসিক জায়গায় ফিরে আসলো যে যদি আইসিসি বলে যে বাংলাদেশের জার্নালিস্টরা ইন্ডিয়া নিরাপদ না, তাই আমরা ইন্ডিয়ায় দিব না। তাহলে তো বাংলাদেশের ডিসিশনই ঠিক ছিল যে হুম, আমরা আ আমরা জাস্টিফাইড আমরা হইলো। আমরা নিরাপদ না ওই দেশে। তো জাস্টিফাইড। আইসিসি কে কি এই প্রশ্নটা কেউ করছে? বা জার্নালিস্ট অর্গানাইজেশন কি এই নিয়ে লেখালেখি করতেছে? অর্গানাইজেশন থেকে এটা নিয়ে কোনো কথা হয় নাই। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেটা হয় আরকি, এসব ক্ষেত্রে পুরো জার্নালিস্ট তো কমিউনিটি আলাদা হয়ে তো যায় আরকি। হ্যাঁ, সো সেই জায়গায় আমি যেটা দেখতেছি যে এই জায়গায় একটা আ দুঃখজনকভাবে আমি বলব যে হচ্ছে আমাদের যে পাবলিক পারসেপশন, এবং আমি 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 জানি না, হয়তো অনেকে মন খারাপ করবে আমার কথা। পাবলিক পারসেপশন কিন্তু ধরেই নেওয়া হচ্ছে এই জার্নালিস্ট গুলা ২ টা বিদেশ সফরের লোভে হুম, দেশের সাথে বেইমানি করতেছে। হুম, এবং যখন আপনি পপুলিজম বা এই ধরনের ব্যাপার-স্যাপার থাকবেন, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ইন্ডিয়া দ্বারা দীর্ঘদিন ধরে আমরা একটা খুবই স্বৈরাচারী রেজিমের মধ্যে দিয়ে গেছি। সো আমাদের এই অ্যাঙ্গারটা থাকবে। এখন আমার কথা হচ্ছে why are not we are standing tall? হুম, তো আমি বেসিক্যালি আপনার মাধ্যমে, এবং হচ্ছে এই প্রোগ্রাম যদি আমি জানি না কত লোক দেখবে, যে জার্নালিস্ট শুড হ্যাভ দেয়ার ওন ব্যাকবোন। হুম, আমরা পাই নাই, তাহলে আইসিসি জবাব দিতে হবে। আমরা হচ্ছে কেন বাংলাদেশের সাংবাদিককে, আপনি ওই সুব্রতার একটা কথা আমার মনে পড়ে গেল। আমাদেরকে যখন হচ্ছে আমাদের প্রবীণ সাংবাদিক জহিরুল ইসলাম, উনাকে যখন হচ্ছে চেপে ধরলেন, আ হচ্ছে গিয়ে দাড়ি চেপে ধরলেন। বয়স্ক হুম, মানুষ, তো এই টুপিওয়ালা মানুষ, পুলিশ চেপে তখন কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে, আমার যদি মনে পড়ে হুম। অস্ট্রেলিয়ার সাথে এই খেলাটা ছিল ২০০৬ ২০০৬ এ। সেই টেস্ট কিন্তু আমরা বয়কট করছি। এবং মজার ব্যাপার, এখন যারা এসব রেটরিক মারাচ্ছেন, যারা হচ্ছে বলতেছেন আই এম সরি ফর মাই ব্যাড ল্যাঙ্গুয়েজ, সেই সময় একমাত্র আমি আমি সেটাও মনে পড়ে এখনকার যে ক্ষমতায় থাকা মানুষ আজাদ মজুমদার, উনি সেই রিপোর্ট চালায় গেছেন। হুম, উনি বলছেন যে না, আমি হচ্ছে জার্নালিস্ট, আমি হচ্ছে এথিক্স মেনে চলি, আমি কিছু বয়কট করব না।
দুষ্ট লোকেরা বলে যে হচ্ছে তাতে এটা না করলে উনি কিছু পয়সা থেকে বঞ্চিত হইতেন। উনি এএফপির পয়সা পাইতেন না। হ্যাঁ? এখনকার যিনি হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম, তিনি এএফপির পয়সা পাইতেন না। তখন হচ্ছে নীতি ছিল একরকম। যে আমার ফেলো জার্নালিস্টকে মাইরা পিটায়া দাড়ি ধইরা সবাই যেখানে বয়কট করলো, দেশের লোক। সো ওই জায়গায় আমি বলি, ওই জায়গায় আমরা যে স্ট্রেংথটা দেখাইছিলাম, মানে সেটা রাইট অর রং, যে আমরা জার্নালিস্টরা যখন আক্রান্ত হচ্ছি, তখন আমরা প্রোটেস্টের জায়গাটায় যাব। সো এইবার আমি দেখতেছি কেউ হয়তো দালাল ট্যাগ খাওয়ার ভয়ে, কেউ হয়তো গিয়া sheer frustration থেকে, কেউ হয়তো ভাবতেছে যে আমি ইলেকশন আসতেছে সামনে, এখন উচ্চবাচ্য না করি। আবার ওই যে কেউ হয়তো বললেন যে আচ্ছা আইসিসি কে না চটায়া আমি যদি হচ্ছে accreditation কার্ডটা পেয়েই যাই। সো অ্যাজ এ রিডার আমার কাছে মনে হচ্ছে এই প্রত্যেকটা ঘটনা আমাদের সাংবাদিকদের যে হচ্ছে গিয়া গ্রহণযোগ্যতা, সাংবাদিকদের মূল অস্ত্রই হচ্ছে তার গ্রহণযোগ্যতা। তো সেইটা নষ্ট করে দিচ্ছে। অ্যান্ড দিস ইজ ভেরি স্যাড। এটা আরেকটা মোমেন্ট ছিল যে আইসিসিকে কাঠগড়ায় দাঁড়া করানো, যে আপনি কেন দেবেন না? একটা দেশকে কেন আপনি ব্ল্যাকলিস্টেড করবেন? সেই দেশের খেলতে যায় নাই বলে? তো আপনি তো হচ্ছে কখনো বাদ দেন নাই। হুম। এবং একটা ফুল মেম্বারশিপ সেই দেশের একটা বড় অংশের সাংবাদিক সবসময় আপনাদেরই করতে, তারা ইন্টারন্যাশনাল মিডিয়ায় লিখতেছে। তো দিস ইজ অ্যানাদার, আমি বলবো, আত্মসমালোচনার জায়গা। আমি জানি না যে হচ্ছে এই জায়গাগুলা কিভাবে সামনে ডিল হবে, এবং এই জায়গাগুলা ডিল করতে না পারলে আমরা ক্রিকেট অলরেডি ইন ক্রাইসিস। আমরা একে অপরকে দোষারোপ করা বাদে, মানে প্লেয়াররা দোষ দিবে, আহ, সংগঠকরা যেমন হচ্ছে, কথায় তো অনেক কথা বলা হয়, একজন সংগঠক যিনি হচ্ছেন নাজবুল হাসান পাপনের সাথে ছবি তুলে বেড়াইতেন, হ্যাঁ। সেই সংগঠক হঠাৎ করে এরকম মানে র্যাডিক্যাল হয়ে উঠলেন। উনি বললেন যে প্লেয়াররা খারাপ খেলে বইলা হচ্ছে গিয়ে আমরা, তারা গেল আর না গেল কিছু যায় আসে না, তাদের পয়সা তো। তা আপনারও তো পারফরমেন্স খারাপ হয়েছে, আপনার আপনার তো হচ্ছে গিয়া কূটনীতি জঘন্য হয়েছে, হুম। আপনি 14 এক ভোটে হাঁটছেন, তা আপনি কি আপনার সব টাকা ফেরত দিছেন, বা আপনি কি এখন হচ্ছে বলতেছে। সো এই ধরনের সে প্লেয়ারদের গালি দিচ্ছে, প্লেয়াররা আবার বলতেছে যে হচ্ছে আহ, সংগঠনিক দোষ, জনগণ বলতেছে যে হচ্ছে সাংবাদিকরা টাকা খায় এসব করে। এই একটা দুষ্ট চক্র। এই দুষ্ট চক্র থেকে আমি বিইং আ জার্নালিস্ট অর এ ফরমার জার্নালিস্ট, ইফ ইউ মে সে, আমার মনে হচ্ছে আমাদের প্রচন্ড রকম আত্মসম্মানের ঘাটতি আছে, আত্মসম্মান প্রশ্ন। এই জন্য আমি হচ্ছে ওই 2006-এর ঘটনাটা উল্লেখ হুম। করলাম যে সকলে বয়কট করছে। তো এই জায়গাটায় যে স্ট্রংলি স্ট্যান্ড নেওয়া, এটা একটা নেওয়া যাইতো। আহ, এইটা বাংলাদেশের, বিয়ন্ড বাংলাদেশে গিয়েই আপনি হুম, যেটা হুম। বললেন যে শ্রীলঙ্কায় আমরা যাব, কেন যেতে দিবে না, বা ইন্ডিয়াতেই যাব। তার মানে তুমি যদি বলো আমার দেশে, তুমি কারণটা বলো যে বাংলাদেশ খেলে না এই জন্য তুমি রিপারকাশন করতেছো, না আসলে এটার নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকির যেটা হয় যে কারণে। ভাই আপনি বারবার আইসিসির নামটা বললেন। আইসিসি তো কোনো কিছুর ইনচার্জে না। না, কিন্তু অ্যাক্রিডিটেশন তো আইসিসি দিচ্ছে। আইসিসি ওই টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন, ইভেন যদি আপনি বড়ভাবে চিন্তা করেন, আইসিসি তো কোনো কিছুর ইনচার্জে না। এটা স্ট্রাকচারটাই এমনভাবে করা ফ্রম দ্য ভেরি বিগিনিং যে আপনি এখানে যে সবচেয়ে বেশি পয়সা ঢালবে সে সবচেয়ে বেশি আর কি ডমিনেট করবে, একটা সফট পাওয়ার থাকবে। হুম, এটা হচ্ছে যে যেদিন শুরু হয়েছে এবি বেইলি যখন আইসিসি প্রপোজ করছে সাউথ আফ্রিকান বিজনেসম্যান আর্লি 19 হুম, সেঞ্চুরিতে, তখন থেকে এটা প্রপোজ করা যে আচ্ছা ইংল্যান্ড অস্ট্রেলিয়া আপনারা আসেন, আপনাদের শিপিং রুটটা হচ্ছে যে সাউথ আফ্রিকা দিয়ে যায়, আপনারা এখানেও ক্রিকেটটা খেলেন, আমাদেরকে একটা আমরা ইম্পেরিয়াল ক্রিকেট কাউন্সিল করি, আমরা তিন দল মিলে খেলি হুম, নিজেদের মধ্যে। প্রথম 16টা টেস্টে সাউথ আফ্রিকা নিজের ঘরে মাটি খেলছে, কারণ হচ্ছে যে তাদের শিপিং রুটটা হুম, সাউথ আফ্রিকা হয়ে যায়। এইটা একটা দেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য যথেষ্ট ছিল, হুম, কারণ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার শিপিং রুটটা যায় সাউথ আফ্রিকা হয়ে। মানে পশ ইংলিশ পিপলরা কেপটাউনে হলিডে কাটাইতে আসতো, এই কারণে হচ্ছে সাউথ আফ্রিকা বেসিক্যালি ইয়ে পাইছে। আইসিসিকে এক্সপ্লেন করতে হলে আমি একদম একদম খাঁটি বাংলায় বলি, মনে করেন যে আপনার এলাকায় একটা ক্লাব হবে, ওই ক্লাবের মধ্যে আপনি মেম্বার, আপনি 1000 টাকা দিয়ে একটা মেম্বারশিপ কিনবেন, ওই ভাই 1000 টাকা দিয়ে আরেকটা মেম্বারশিপ কিনবেন, হ্যাঁ। কিন্তু আপনি হচ্ছে সবচেয়ে এলাকার ওয়েলদি পিপল, ওই ক্লাবে আপনার একটা সফট ইনফ্লুয়েন্স থাকবে, ঠিক আছে? আপনি ওই ক্লাবের যে চেয়ারম্যান আপনি নিযুক্ত করবেন, সে আপনার কথাটা শুনবে, বুঝবে। অন্যান্য মেম্বারও দিয়ে থাকবে, কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার থাকবে আপনার। আইসিসি চলে হচ্ছে এভাবে। আগে চলতো ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ইয়েতে, পরে অস্ট্রেলিয়ানরা এটা ডমিনেট করছে, দেন ইভেনচুয়ালি এখন যেহেতু পয়সা ইন্ডিয়ার হাতে, হুম, ইন্ডিয়া ডমিনেট করে। বাই ডিজাইন আইসিসি এভাবেই তৈরি
যে মেম্বার সবচেয়ে বেশি পয়সা দিবে, সে অন্যান্য ফুল মেম্বার যাই হোক না কেন, যে সবচেয়ে বেশি পয়সা আনবে, সে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। এটা হিস্টোরিক্যালি যত ৩ টা কান্ট্রি করে আসছে গত ১০০ বছরে। তো যখনই আমি আইসিসির মানুষকে দেখি যে আইসিসিকে দোষারোপ করতে এইসব সিচুয়েশনে, আমি আইসিসির কোনো দোষ দেখি না। আইসিসি তো বেসিক্যালি কিছুই করে না। আপনার বা বাজেভাবে বলতে গেলে এরা একটা টুর্নামেন্ট কমিটি আরকি। তারা আইসিসি ওয়ার্ল্ড কাপগুলা করে, ওখানে অফিসিয়াল পাঠায়। আর এই কি জানি অফিসিয়াল আম্পায়ার্স পাঠায় আর লজিস্টিক্স মেইনটেইন করে। দ্যাটস ইট। এছাড়া তো তার কোনো ইয়া নাই। আমি আপনার সাথে কি খেলবো না খেলবো, আগামী বছর কি খেলবো না খেলবো, আপনি যদি ইন্ডিয়ান আমি যদি বাংলাদেশ হই, আপনার সাথে আমার বাইল্যাটারাল রিলেশনশিপের উপর ডিপেন্ড করবে আমি কালকে খেলবো কি খেলবো না। আইসিসি হ্যাজ নাথিং টু সে। হুম। আর এইটার মাঝখানে আইসিসি একটা মানে বলয় দিয়ে একটা লিগের কাঠামো তৈরি করে, টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওডিআই লিগ হ্যান-ত্যান যেটাই বলেন না কেন। বেসিক্যালি বোর্ড টু বোর্ড রিলেশনশিপ যখন যেমন সেটা তখন ওইটার রিফ্লেকশন ক্রিকেট মাঠে দেখা যায়। না, কারণ আপনার ফান্ডামেন্টালি যখন আপনি ভুল, একটা গ্লোবাল বডিতে এভাবে কখনো রান করতে পারেন না, আপনি ভালো যাবেন। হ্যাঁ, না কিন্তু ওইটা জুবায়ের আমি একমত হই। আমি বলতেছি যে ওই প্রবলেমগুলাই বেসিক্যালি আমরা যেগুলো ফেস করি, এগুলো বেসিক্যালি ওই ফান্ডামেন্টাল হোয়াট আই এম প্রবলেমের সেইং কারণেই। তাহলে এখানে ২ টা আলাপ চলে আসে। আসলে আলাপ এন্ডলেস হয়ে যাবে। একটা হচ্ছে বাংলাদেশ দাবি করতেছে এবং কারেক্টলি দাবি করতেছে সে হচ্ছে বিশ্বের 4th রিচেস্ট হুম, বোর্ড। হুম। সো তাইলে যদি সে 4th রিচেস্ট এরও তো তাহলে যদি আমরা যদি রুল অফ দ্য গেম দেখলাম অনুযায়ী না তো, হয়, ভোটে তো এটা হ্যাঁ, রিফ্লেক্ট করলো না। ভোটে সেটা রিফ্লেক্ট করল না যে যদি কারণ হচ্ছে যে ওই যে যারা ভোট দিছে হুম, তাদের বাইল্যাটারাল টাইজ ইন্ডিয়ার সাথে হ্যাঁ, ইনভলভ। তারা ২ বছরে একবার ইন্ডিয়া তাদের দেশে যাবে। তাদের বাইল্যাটারাল মানি হুম, তাদের ব্রডকাস্টিং মানি আসবে ওই সিরিজ থেকে। প্রত্যেকটা কান্ট্রি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান মানি। হুম। এই রিয়ালিটি তো আপনাকে মানতে হবে। এই সিস্টেমটা আসছে আমরা হচ্ছে যে আইসিসি যে সিস্টেমে চলে, যে ভঙ্গুর সিস্টেমে চলে, ওই ভঙ্গুর সিস্টেমের রেজাল্ট হচ্ছে এটা। তাহলে যেটা করতে হবে যে ধরেন হচ্ছে মানে সেই জায়গায় যেই আলাপটা তাহলে এখন জরুরি হয়। বাংলাদেশ যদি রেবেলই হইতে হয়। মানে পাকিস্তানও কিন্তু রেবেল না। মানে এটা আমাদের ইউ মাথায় রাখতে কান্ট বি হবে। রেবেল ইন দিস হ্যাঁ। সিস্টেম। সো আপনাকে এখানে পলিটিক্যালি তাহলে যেটা করতে হয় যে বাংলাদেশ অলরেডি রেবেল হওয়ার পথে এক ধাপ নিয়ে ফেলছে। তারা সুপার রেডিক্যাল একটা সিদ্ধান্ত নিয়েছে। হুম, যে যেটা কোনোদিন পাকিস্তান নেয় নাই। পাকিস্তান ইন্ডিয়ার মাঠে গিয়ে নাকে খত দিয়ে খেলে আসছে। হুম, হ্যাঁ? এবং হচ্ছে গিয়ে আ এখন তাহলে বাংলাদেশের উপায় ছিল ২ টা। হয় হচ্ছে আমি যেটা সাউথ আফ্রিকা করছে ৭০ এর পরে যে হচ্ছে রাইট অর রং। অ্যান্ড বাংলাদেশ হয়তো রংলি আমরা বলব। আর সাউথ আফ্রিকা হয়তো রাইটলি যে মানে তাদেরকে অস্ট্রাসাইজড করা হয়েছে ক্রিকেট বোর্ড থেকে। বাংলাদেশকে ক্রিকেট দুনিয়া থেকে। এখন বাংলাদেশ হয়তো বাংলাদেশকেও মুখে বলবে না, ওইরকম ব্যান দিবে না। কিন্তু আমরা যেটা বুঝতেছি যে যদি সিস্টেমটা তাই হয়, ইন্ডিয়া যদি অ্যাবসলিউট ডমিনেট করে, আমরা আগের পর্বে যেটা বলতেছিলাম যে ইন্ডিয়াকে আমাদের একটা শিক্ষা দেওয়ার সুযোগ ছিল। আমরা আগের পর্বে এনালাইসিস করে বলছি যে আমরা উই ওভারডু করছি এবং শেষমেশ আমরা আসলে হেরে গেছি। ভোটে হেরে যাওয়া এবং হচ্ছে এই যে এখন আইসিসির ব্যাকল্যাশ গুলা সহ্য করা এবং আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের আ লিয়াজও না থাকা। আমি যেটা বলতেছি যে জার্নালিস্টদের মতো সুবিধা দেখতেছে, প্লেয়ারদের মতো হতাশা দেখতেছে। এবং পাবলিক হচ্ছে এটা নিয়ে এক ধরনের নিরাসক্ত। আমাদের সবচেয়ে বড় যে অ্যাসেট ছিল সাউথ আফ্রিকার ইসের কথা বললাম যে সাউথ আফ্রিকা রুটের মধ্যে পড়তো। হ্যাঁ, একই কাহিনী শ্রীলঙ্কার বেলায় হইতো। ডন ব্র্যাডম্যান যতবার শ্রীলঙ্কা খেলতে গেছে ততবার ইন্ডিয়া আসে নাই। তার কারণ হচ্ছে তার সেই হুম, যে হচ্ছে শিপের রুট যেটা। তো সিলন যখন যেটা ছিল। তো সিলনের ক্রিকেট উন্নতির ওইটা। তো সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে হচ্ছে গিয়ে বাংলাদেশ যে টেস্ট স্ট্যাটাসটা পাইছিল, বাংলাদেশ যে ১০ টা দেশের একটা হইছে এখন 4th রিচেস্ট হইছে। তার একটা মাত্র কারণই তো হচ্ছে দর্শক। হুম, দর্শক কিন্তু ভয়াবহ নিরাসক্ত হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়া দেখি বা দেখি যেই বাংলাদেশ আগে একটা ম্যাচ হারলে ঢিল বিড়িল পাটকেল পড়তে হলো কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না। সেইটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, যে দালাল ট্যাগ খাওয়া বা হ্যান-ত্যান যাই হোক বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় অংশ হুম, সোশ্যাল মিডিয়া দেখে আমরা যেটা বুঝি যে হচ্ছে তারা এটা নিয়ে হুলস্থুল দেখাচ্ছে না। ক্রিকেট নিয়ে তারা ভয়াবহ রকমের হুম। নিরাসক্ত কিন্তু হয়ে ভাই গেছে। ৭ তারিখে যখন বাংলাদেশ খেলতে নামতো, থিংস উইল বি টোটালি ডিফারেন্ট। সেইটা এটা আপনার হ্যাঁ, এটা এবার আমরা আগে বিপিএল এ যেটা দেখছি আরকি। বিপিএল এ এবার অনেক ঝামেলা হইছে। বেশ হুম, কিছু বিষয় নিয়ে অনেক ঝামেলা হইছে, ওগুলো নিয়ে আমরা না ডিসকাস করি। একটা পর্যায়ে বিপিএল বয়কট করতে হবে। ওই নাজমুলের পক্ষে যে বিসিবি হুম, ডিরেক্টর, তার পক্ষে সে যেই সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তাগুলো বলছে, ওগুলো তো হুম, একেবারে ফেসবুকে একেবারে গণমানুষের কথা। হ্যাঁ, 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 চায়ের দোকানের লোকজনের কথা। সে ওগুলো খুব কানেক্ট করছে ওনার হুম, কথাগুলো। সো একটা
বিশাল অংশ বলছিল যে ফেসবুকে, আমি এটাও দেখছি যে হুম, ক্রিকেট বয়কট হুম, হবে, হুম। ম্যাচ বয়কট হবে, বিপিএল এর ম্যাচ বয়কট করবো এই সেই। যেদিন বয়কট বলছে এর পরের দিন আমি পুরা মাঠ ভরা দেখছি। হ্যাঁ, এবং আমি ওইদিন একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স করছি। আমি মাঠে যখন ঢুকতেছি আমি দেখতেছি যে ক্রিকেট ভিউইং পিপলের অ্যাটিটিউড। তারা মাঠে ঢুকতেছে, হাজার, হাজার ছবি তুলতেছে। তাদের দুনিয়া আর কোনো টেনশন নাই। মাঠে ঢুকতে পারছি এর চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। খেলা এখনো শুরু হয় নাই। জাস্ট গেটটা পাস করে মাঠে ঢুকছে। ওই হার্ডলটা পার করে মাঠে ঢুকতে পারছে। এইটা তার কাছে বিরাট জয়। তার মানে দিনের মানে তার হয়তো এই বছরের হাইলাইট এটা। হুম, ক্রিকেট ভিউইং পাবলিকটা কিন্তু এরকম। আই এম নট সিউর যারা আমরা যেটা ধরে নেই যে সোশ্যাল মিডিয়া দেখে যে একেবারেই ক্রিকেট নিরাসক্ত বা হ্যান-ত্যান। আমার মনে হয় যে ৭ তারিখে যখন খেলাটা শুরু হবে তখন টোটালি ডিফারেন্ট সিন থাকতো। আপনি ওই হাইপটাকে কিল করে দিছেন। হুম, ৭ তারিখে যে হাইপটা ক্রিয়েট হইতো বাংলাদেশে। বাংলাদেশ ভালো খেলুক, খারাপ খেলুক, বাংলাদেশ বিশ্বকাপে কি করছে এখন পর্যন্ত? হুম, কিছুই করে নাই ওই অর্থে। গতবারে ২০২৪ বিশ্বকাপে ৩ টা ম্যাচ জিতছে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল বিশ্বকাপ টি-20 তে। তো ২০২৪ সাল পর্যন্ত আপনার ৩ টা ম্যাচ লাগছে জিততে। সো আপনি বেসিক্যালি কোনো মানে খুব ভালো কিছু করেন নাই বিশ্বকাপে মোটা দাগে বলতে গেলে। তারপরেও তো হাইপটা থাকে, আলোচনা থাকে, সমালোচনা হুম, থাকে। এটা নিয়ে মানে বাংলাদেশ সবকিছুই ডমিনেট করে, ডিসকাশন ডমিনেট করে হচ্ছে ক্রিকেট যখন বিশ্বকাপ অন হয় আরকি। সেটা যত খারাপই হোক না হুম, কেন, ভালো খারাপ। ওই হাইপটা আপনি কিল করছেন অ্যান্ড আপনি ওকে করে দিছেন। নেক্সট টাইম হয়তো আপনি একটা বাইলেটারাল সিরিজও বলবেন যে, "হ্যাঁ, খেলব না।" হুম, আপনি একটা বিশ্বকাপ মানা করে বিশ্বকাপ খেলতেছেন না। আপনি বিশ্বকাপ খেলতেছেন না। হুম, এটা নরমালাইজ হয়ে যাইতে পারে কয়দিন পরে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফিয়ার। কজ আপনি কয়দিন পরে বলবেন, "ঠিক আছে, বিশ্বকাপ তো খেলি না। বাইলেটারাল সিরিজ একটা খেলব না।" এই যে না খেলার ট্রেন্ড, খেলাটাকে যে মানে আপনি মানে যে মাঠের খেলাটাকে যে আপনি ইনসাল্ট করতেছেন, ওইটার রিপারকাশন আপনি সামনে দেখতে পাবেন। এখন আমি আপনাকে বললে হুম, কেউ বুঝবো না। এটা কেউ হয়তো আমি বিশ্বাসও করাইতে পারব না। কিন্তু এটার একটা হিউজ ইমপ্যাক্ট আমরা সামনে দেখতে পাবো। প্লেয়ারদের মধ্যে ওই দায়িত্ববোধের জায়গাটা এখন আর থাকবে না। আচ্ছা হ্যাঁ, আমাদের কে ব্যাক করবে? বিশ্বকাপই তো আমাদের পাঠায় না। এগুলো অনেক বড় একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে ভাই। এটা হিউজ ইমপ্যাক্ট। আর আপনি যতবার কোয়ালিফায়ার খেলবেন, কজ আপনার নেক্সট ইয়ার কোয়ালিফায়ার খেলতে হবে। আপনি এবার বিশ্বকাপ খেলতেছেন না। হুম, বাংলাদেশ কোয়ালিফায়ার কবে খেলছে টি-20 বিশ্বকাপ খেলার জন্য? কখনোই খেলে নাই। হুম, যতবার আপনি নেক্সট এই কোয়ালিফায়ার খেলবেন ২০২৮ বিশ্বকাপের জন্য, ততবার এই ডিসকাশন আসবে। ততবার এই প্লেয়ারগুলা এইগুলা নিয়ে এইবারের সিদ্ধান্তটাকে কার্স করবে। এগুলার একটা লং ইমপ্যাক্ট আমরা সামনে দেখতে হবে। এখন হয়তো আমরা বলে বুঝাইতে পারব না। হুম। না, আমরা ওই যে তারপরে টাকা পয়সার ব্যাপার বাংলাদেশ যেটা নিয়ে, কারণ বাংলাদেশ ভালো টাকা পয়সা অবস্থাতেই মেসড আপ করছে। আমরা যেটা বলতেছি যে বাংলাদেশের রেজাল্ট, ওই নাজমুল সাহেবের কথার প্রেক্ষিতেই বলি যে আপনারা আ এত ভালো টাকা পয়সা নিয়ে আপনারা ম্যানেজ করতে পারেন নাই। আর যখন আপনারা এইসব দিকে ঠেলে নিয়ে যাবেন, যখন হচ্ছে রেভিনিউ আরো কমতে থাকবে, ইন্টারন্যাশনাল রেভিনিউ কমতে থাকবে। আ তখন হচ্ছে গিয়ে আরো, হুম, আরো বিপদ সামনে আসবে। সো এখন মুশকিল হচ্ছে যে আমাদের ওয়াইডার পলিটিক্স এর মতোই এখানেও যে হচ্ছে যখন প্র্যাগম্যাটিক আলোচনা হুম, করা হয়, প্র্যাগম্যাটিক আলোচনা করা হইলে সেখানে আসলে সারা দুনিয়া জুড়েই তাই। হুম, যে হচ্ছে প্র্যাগম্যাটিজম এর থেকে এখন হচ্ছে এইটা সম্ভবত আমি আগের এক 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 একাধিক পর্বেও বলছি যে হ্যাঁ, প্র্যাগম্যাটিক আলোচনা থেকে লোকজন হচ্ছে এখন উত্তেজনার আলোচনা হুম, বেশি ভালোবাসে। আ সো ওই জায়গায় বারবার ধামাচাপা পড়ে যাবে। এই যে ইলেকশন আসতেছে সামনে। এখন হয়তো ক্রিকেটের এই ধাক্কাটা আসলে লোকজন আ বোঝার একটা কম বোঝার একটা বড় কারণ হচ্ছে দীর্ঘদিন পরে ইলেকশন হুম, হচ্ছে। এবং আমরা যদি ফ্র্যাঙ্কলি বলি যে আসলে ১৭ বছর পরে একটা প্রপার ইলেকশন হচ্ছে। সেটা নিয়েও লোকজনের মধ্যে আমি কালকে আ obviously নাম বলব না। বড় মাপের মানুষ উনি বলতেছে যে, "আমি তো বাজি হাইরা গেছি।" কি হইছে? আমি এবার তো ইলেকশন মনে হয়েই যাচ্ছে। আমি অনেক বন্ধুদের সাথে বাজি ধরছিলাম ইলেকশন হবে না। হুম, হ্যাঁ, তারপরে এই গণভোট-টনভোট এটা বাংলাদেশের মানুষ এখন এতটা টার্মোইল এর মধ্যে আছে। স্বপ্ন, স্বপ্নভঙ্গ ইত্যাদি। সামনে কি হবে? chaotic সিচুয়েশন। ফলে ক্রিকেট হয়তো ব্যাক স্টেজে চলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে এই ক্রিকেটই হয়তো দেখা গেল আমাদের একটু সোলাস দিতে পারত। হ্যাঁ, সেটা ভালো হতো না মন্দ হতো সেটা অন্য আলাপ। কিন্তু ওই যে ইলেকশনের আগে যদি হচ্ছে ইলেকশনের এই গন্ডগোল বা এসবের পাশাপাশি যদি ক্রিকেটের ২ টা খবর আসতো, তাইলে হয়তো মেবি একটা সোলাসের কাজ করত। সো টকিং অ্যাবাউট অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যে হচ্ছে গিয়া মিডিয়া আসলে এই ওয়ার্ল্ড কাপে কি রোল প্লে করবে? আমি তো জানি না। আমি তো ছুটিতে ছুটি পাচ্ছি অবশেষে। এটা একটা মিডিয়া এটা একটা কনফিউজিং জিনিস। ইউজুয়ালি আমরা বিশ্বকাপে আমার অভিজ্ঞতায় যেটা দেখি যে বিশ্বকাপ নিয়ে ম্যাগাজিন বের হয়, আলাদা কাজ থাকে, প্লেয়ারদের আলাদা ইন্টারভিউ থাকে, অফিসিয়ালদের আলাদা ইন্টারভিউ থাকে। একটা জমজমাট ব্যাপার থাকে হুম, আরকি।
এবার তো ওগুলা কিছুই থাকতেছে না। আমি শুনছি যে বড়, বড় পত্রিকা হাউসগুলা যেগুলা যাদের আরকি ম্যাগাজিনের প্ল্যান ছিল তারা হয়তো ম্যাগাজিন করবে না, হয়তো ১ পাতা করবে, স্পেশাল একটা পাতা। হুম, এই তার মানে সবকিছু আরকি ছোট হয়ে আসবে আরকি। হুম, তারপরে ইলেকশনের একটা ইফেক্ট তো আছেই। পত্রিকা বা অফিসগুলা নিশ্চয়ই চাবে যে ইলেকশনের কভারেজটা বেশি হোক। সো ওইটার একটা ইমপ্যাক্ট পড়বে। মানে ক্রিকেট আপনি যেটা শুরু করলেন যে সেন্টারে নাই আরকি আলোচনা। সেটা মনে হয় আগামী ১ মাস এরকম থাকার সম্ভাবনা খুবই কম আরকি। পাকিস্তান আসার কথা মার্চে। হুম, তার আগে মনে হয় না বড় কিছু হবে আরকি। চুপচাপই থাকতে হবে। আর ডোমেস্টিক সিরিজটা ওয়ার্ল্ড কাপ না হওয়ার কারণে ডোমেস্টিক ক্রিকেটটাও মনে করেন যে স্কেজুয়াল এই টাইমটা তো ফাঁকাই ছিল বলা যায় যে ইলেকশন হবে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে থাকবে এই টাইমটা ফাঁকা ছিল। এই কারণে এখন নতুন করে আবার কিছু করারও সুযোগ নাই আরকি। সো প্লেয়াররা রেয়ার ১ মাসের ব্রেক আরকি। গত ৩-৪ বছরে যদি আ ক্যালেন্ডার দেখি আরকি। ১২ মাসই খেলা ছিল কনস্ট্যান্টলি। এই ফরম্যাট নাইলে ওই ফরম্যাট আনলে ডোমেস্টিক ক্রিকেট এমনটা যেটা আরকি বাদ দেওয়ার মতো না। সো ব্রেক বলতে কিছু ছিল না। ওই অর্থে কিছু, কিছু প্লেয়ারের ক্ষেত্রে আমি দেখি যে খুব রিলিফ। অবশেষে একটা ব্রেক পাইছি। আ ওই ব্রেকটা কাজে লাগাইতে যদি একেবারে ফ্যামিলির সঙ্গে কাজে লাগানো যায় আরকি। তো এরকম মানে মিক্সড ফিলিং আরকি। এখন আমরাও জানি না যে কোন দিকে যাবো আরকি। আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। আমরাও তো চলি বেসড অন ক্যালেন্ডার। হুম, আমাদের কাজটাও বেসিক্যালি ক্রিকেট ক্যালেন্ডার ড্রিভেন আরকি। সামনে এটা আছে, আচ্ছা এটার বিল্ড আপ এটা। তারপরে এটা শেষ হইলে এটার রিভিউ দেন বিল্ড আপ। অন্য আরেকটার বিল্ড আপ। সো ওই জিনিসটা থেকে আমরাও এখন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি যে এটা কিভাবে আমরা এই টাইমটা অ্যাপ্রোচ করবো আরকি। আমরা কি আ আমার তো ওই 90s এ যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতো না তখনকার কাভারেজের অভিজ্ঞতা নাই। বাট আমার যতটুকু বড় ভাইদের সাথে কথা বললাম তখন অনেক বেশি ইন্টারন্যাশনাল সেন্ট্রিক নিউজ হইতো আরকি। কারণ বাংলাদেশের পাঠকদের ওই আগ্রহ ছিল বাইরের প্লেয়ারদের সঙ্গে জানা, বোঝা। তো সেটা হবে কিনা এই বিশ্বকাপে এটা দেখতে হবে আরকি কিভাবে অফিস পলিসি আগায় আরকি। সো খুবই মানে অস্থিতিশীল একটা সিচুয়েশন আমাদের জন্য আরকি। আমরাও বলতে পারতেছি না যে আমাদের কালকের কাজটা কি? হুম। তার মানে আরেকটা যেটা হয় যে বিজনেস অ্যাঙ্গেলে যদি দেখি ডিসকন্টিনিউটি তো খুব খারাপ জিনিস। হুম। মানে যেই প্রতিষ্ঠানগুলা, যেই কর্পোরেট হাউসগুলা দেখা গেলো ওয়ার্ল্ড কাপে স্পন্সর দিত ইন্ডিয়াকে। তারা এবার যখন দিতে পারবে না আসলে ম্যাগাজিন হবে ইভেন না। প্লেয়ারদের ক্ষেত্রে কিছু, হুম, কিছু প্লেয়ারদের দেখা গেছে আমি যতটুকু জানি যে পার্সোনালি যে তাদের কোনো বিজনেস হাউসের সঙ্গে ডিল ছিল, হুম, এন্ডোর্সমেন্টের ডিল ছিল বেসড অন ওয়ার্ল্ড কাপ। যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে না যাওয়ার কারণে ওই ডিলগুলা ক্যানসেল হয়ে হুম, গেছে। বিকজ সামনে রোজার ঈদ আছে, ওয়ার্ল্ড কাপে প্লেয়াররা টিভিতে থাকতো, তাদের একটা হিউজ প্রেজেন্স থাকতো। সো তাদের প্ল্যান ছিল যে ওয়ার্ল্ড কাপ ধরে প্লেয়ারদের এন্ডোর্স হুম, করা হুম, বিভিন্ন পণ্যর বিজ্ঞাপনে ইউজ করা তাদেরকে। সেটাও আমি জানি যে ৪-৫ জন প্লেয়ার এরা ডিরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছে যে এই কারণে যে বিশ্বকাপ যেহেতু হচ্ছে না তাহলে এই ব্র্যান্ড এই ইনভেস্টমেন্টটা করে লাভ কি আরকি। সো তারা প্লেয়াররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই ব্র্যান্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে আরকি সবকিছু মিলে। না এখন আসলে বেশিরভাগই স্পেকুলেশন এবং দুঃখজনকভাবে হচ্ছে স্পেকুলেশন গুলা কোথাওই আশা দেখা যাচ্ছে হুম, না। মানে উই লস্ট দ্য ট্রেন, উই আর ডিরেইলড ফ্রম দ্য ট্রেন। এখন আমার ২ টা উদাহরণ মনে পড়ে যায় এই সিচুয়েশনে। একটা শুরুতেই যেটা বললাম, which we always knew it was a devil's game যে হচ্ছে সাউথ আফ্রিকার যে অ্যাপার্থাইড রেজিম। হুম, সেই অ্যাপার্থাইড রেজিমের আমাদের পুরো উল্টা সিচুয়েশন ছিল যে সেখানে একদম কমপ্লিটলি তারা হচ্ছে অ্যাপার্থাইড হওয়ার কারণে তাদেরকে বয়কট করছে। এবং তাদেরও কিন্তু সে সময় আবার এলাই ছিল। মানে আ সরি ইসের ইংল্যান্ডের থেকে রেগুলার হচ্ছে রেবেল টিমরা সেখানে যে অ্যালান ল্যাম্ব বা ওয়েস্ট হচ্ছে ইন্ডিজ। স্মিথ, ইভেন ওয়েস্ট ইন্ডিজের যারা হচ্ছে যাদেরকে হচ্ছে কার্টস বলা হইতো এবং সেটা নিয়ে সিরিজ আছে মানে কলিন ক্রফটের মতো ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ার এবং ইভেন দেখা যাচ্ছে অভিষেক দার যে বইটা আমার খুব শ্রীলঙ্কাও তো গেছিল মনে হয়। প্রায় সব দেশ থেকেই তারা নানা সময়ে এই প্লেয়ারগুলা নেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া থেকে। মানে বিশেষত ওই ইসের যে হেমিস্ফিয়ারের যে মানে হোয়াইট যে টিমগুলা, নিউজিল্যান্ড তো একটা সময় পর্যন্ত আসলে সাউথ আফ্রিকার সাথে খেলতেই চাইতো। আ দেখা যাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইভেন নারী ক্রিকেটের অ্যাচেল হয়ে যাকে হচ্ছে বলা হয় যে নারী ক্রিকেটের অগ্রগণ্য, হুম, সে তো সাউথ আফ্রিকায় রেগুলার খেলতে যেত এবং তারা হচ্ছে আসলে ওই সময় একটা রেসিস্ট একটা মনোভাবও ছিল গোটা দুনিয়ায়। আইসিসিতে আসলে সবসময় আমরা আগেও যেটা হুম। আলোচনা করলাম যে একটা ভঙ্গুর একটা কখনো আ ইনচার্জ ছিল না। কখনো ইনচার্জ বা তার সেই ডমিনেশনও ছিল না। আচ্ছা ঠিক আছে সাউথ আফ্রিকায় খেলতে গেলে বোর্ডগুলাই নিজের দায়িত্বে নিষিদ্ধ করত। ইভেন ইন্ডিয়ার সাথেও মানে ওই যে অভিষেক দার যে বইটার কথা বলতেছি 'সচিন অ্যান্ড আজহার ইন ডারবান' যেটা হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার আ
ক্রিকেট অ্যান্ড ওয়াইডার পলিটিক্স হুম, নিয়ে 97 এ। দুর্দান্ত একটা আলোচনা। ওই ইন্ডিয়ানের যে পার্সি বংশোদ্ভূতরা হ্যান-ত্যান ইত্যাদি মিলে ওয়েস্ট ইন্ডিজের সাথে টানাপোড়েন। তো ওই জায়গাতে আমরা সাউথ আফ্রিকাকে দেখছি যে হচ্ছে গিয়ে তাদের গভর্নমেন্ট তুমুলভাবে ব্যাকআপ দিয়ে তাদের ক্রিকেটটা এবং মাইন্ড ইট ওই সময় ক্রিকেটটা খেলতো শুধু সাদারা। মানে ওই দেশে আমাদের সাথে পুরোই বিপরীত। হুম, ওই দেশের শুধুমাত্র একটা এলিট ক্লাস খেলতো এবং সেইটা মোটামুটি ইট ওয়াজ আ টুল অফ অপারেশন। মানে কালোরা হচ্ছে নেলসন ম্যান্ডেলা যেমন হচ্ছে ক্রিকেটকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু তিনি হচ্ছেন আসলে খেলা দেখতেন হচ্ছে খাঁচার মধ্যে। কালোদের জন্য শুধু খাঁচা থাকতো। এবং নেলসন ম্যান্ডেলা ক্রিকেট এতই ভালোবাসতেন যে উনি যখন ২৭ বছর পরে যখন হচ্ছে উনি ইসের যায় আ ইয়া মানে ছাড়া পান, তো উনার ১ম প্রশ্ন ছিল অস্ট্রেলিয়ান তৎকালীন প্রেসিডেন্ট দেখা করতে আসছে, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হোয়াটএভার। ১ম প্রশ্ন করছে ডন ব্র্যাডম্যান কি বেঁচে আছেন? মানে বিকজ হি মানে লাভ ডন ব্র্যাডম্যান লাইক এনিবডি। তাকে ব্র্যাডম্যানের একটা ব্যাট উপহার দেওয়া হয় এবং ওই সময় উনি বলতেন যে সাউথ আফ্রিকানরা বলতো যে আমাদের সাউথ আফ্রিকান কালোরা বলতো যে আমাদের যত বিদেশি টিম আছে আমরা তাদের সাপোর্ট করতাম। হুম, সো ওই জায়গা থেকে সাউথ আফ্রিকার ক্রিকেট অ্যাকচুয়ালি ফ্লারিশড এবং তারা হচ্ছে ৯১ পর্যন্ত স্ট্রং একটা ক্রিকেট বুনিয়াদ বা শুধু সাদাদের নিয়েই এবং যেটা আমরা প্রমাণ দেখি যে হচ্ছে ৯২ ওয়ার্ল্ড কাপে সেই ওই যে বৃষ্টির যে কাহিনী সেমিফাইনাল সেটা না হইলে সেই ওয়ার্ল্ড কাপে মেবি সাউথ আফ্রিকা হয়তো জিতেই যাইতো। হ্যাঁ, ফাইনালে খেলা হয়তো পাকিস্তানের সাথে অ্যান্ড ইউ নেভার নো সাউথ আফ্রিকা তো স্ট্রংগেস্ট টিম হুম, বাই মানে সবচেয়ে ওয়েল ডিসিপ্লিন হুম, সুপার ক্রিকেট স্ট্রাকচার যে ওই সময় যে টিমটাকে অস্ট্রেলিয়ার টিমের হয়ে টেস্ট খেলে আসছে। তারপরে জন্টি রোডসেরই দেখলাম আমরা ব্রায়ান ম্যাকমিলারের মতো অলরাউন্ডার। এটা তো ডোনাল্ড হুম। ওয়াহ, কোন কিছুর সঙ্গে কিন্তু বাংলাদেশ মিলে না। মানে কোনো কিছুর সাথেই কিন্তু বাংলাদেশ মিলে না। আমি ওখানে বলতেছি একটা আলী বাকার ছিলেন। হুম, যে কিনা ওই রেবেল ট্যুর গুলা ম্যানেজ করতেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, এবং সে হচ্ছে তাকে বলা হয় হচ্ছে যে সাউথ আফ্রিকান ক্রিকেটের ফাদার। সে যে হ্যাঁ, পরিমাণ অর্গানাইজিং স্কিল দেখাইছে হুম, আপ আনটিল গ্র্যাম স্মিথ টুক ওভার। গ্র্যাম স্মিথ এখন হচ্ছে আলী বাকারের রোলটা প্লে করতেছে। হুম, আগে ছিল আমাদের এখনকার গ্র্যাম স্মিথও নাই, আমাদের হুম, আলী বাকারও নাই। হুম, সমস্যা হচ্ছে এটা আমাদের ওখানে ওদের অর্গানাইজিং স্পৃহাটা এত বেশি ছিল 80s এ বা 70s এ। এমন ভাবে এত হিউজ পরিমাণ ফাইন্যান্সিয়াল মাসল দিয়ে এমন প্লেয়ারদেরকে নিয়ে যাওয়া হয়েছে, হাই প্রোফাইল প্লেয়ারদেরকে সাউথ আফ্রিকায় খেলানো হয়েছে। ওইটা ইনক্রেডিবল একটা জার্নি। আমার পাকিস্তান যেটা করছে ঠিক সেম মডেল ওই সাউথ আফ্রিকার মডেল ফলো করে তারা ২০১৩, ১৪, ১৫ দিকে আস্তে আস্তে করে পিএসএল এর থ্রুতে বড় বড় ফরেন প্লেয়ারদেরকে পাকিস্তানে নিয়ে তাদের দেশে হুম, খেলা ফিরাইছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেলাইছে। ওই সাউথ আফ্রিকার মডেলটা পাকিস্তানও ইউজ করছে, এতটাই এফেক্টিভ ছিল আলী বাকর যেটা করছে। মানি স্পিক্স লাউডার দ্যান এনিথিং, হুম, তাই না? হুম। সে ওই জিনিসটা ইউজ করছে। আমাদের কি ওই অর্গানাইজিং স্কিল আছে? থিওরিটিক্যালি তো আমাদের মানিটা আছে আমাদের মানি আছে। এবং আমাদের হচ্ছে গভর্নমেন্টেরও হচ্ছে সেই জায়গাটা আছে। মানে হ্যাঁ। এরপরে যে গভর্নমেন্টে আসুক এন্টি ইন্ডিয়ার কিন্তু এটা নিয়ে আমাদের এই বোর্ড যদি থাকে, এই এক্সিস্টিং বোর্ড যারা বাজেভাবে ডিপ্লোমেসিতে হারছে, এটাকে আমি ডিপ্লোমেসি বলব না। এটা ডিপ্লোমেসি বলে না। ওনারা যেটা করছে, যত দিন গেছে আমরা আরেকটু জানতে পারছি যে ওনারা অ্যাকচুয়ালি কি করছে হুম, আইসিসি মিটিং গুলায়। ওইটাকে ডিপ্লোমেসি বলে না। ওইটা লিটারেলি চায়ের দোকানে আমি আর আপনি যদি তর্ক করি কোনো একটা বিষয় হুম, নিয়ে, ওই ধরনের তর্কাতর্কি ছিল। ধর্মও চলে আসছে আইসিসির মিটিংয়ে। হুম, ধর্ম ইন্ডিয়া এই ধর্ম, বাংলাদেশ এই ধর্ম, তোমরা মানে বুঝে নেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের ডিসকাশন না চলে আসছে। মানে ওই আইসিসি মিটিংয়েও যদি আমরা একটু ডিপ্লোম্যাটিক থাকতে পারতাম, আইসিসি শুরুর দিকে সফট ছিল। হুম, ইভেন আয়ারল্যান্ডের প্ল্যানটা ছিল আইসিসির হুম, সোয়াপিং, গ্রুপ হুম, সোয়াপিং হুম, হুম, ডিসকাশনটা। আমরা ওই জিনিসটা এসে এখানে মিডিয়ায় লিক করে, মিডিয়া গণহারে খুব ফোলাও করে বলছি যে হ্যাঁ, আইসিসি আমাদের পক্ষে আছে, আইসিসি হুম, এসে তখন আবার আয়ারল্যান্ড প্ল্যান থেকেও আইসিসি ব্যাক ডাউন করছে। মানে আমরা ডিপ্লোমেসি বলতে কিছু ছিল না। হুম, ডিপ্লোমেসি কি ভাই, আমার কাছে আপনার কাছ থেকে আমি 40% নেবো, আপনি আমার 60 মানে আমি আপনাদের 60% দেবো। মানে একটা ডিসকাশন হোক। আপনি বলবেন যে না আপনি আমার আরেকটু কমায় দেন, বা আমি বলব যে একটু বাড়ায় দেন হ্যান-ত্যান। এই এক্সাক্টলি। ডিসকাশন কিছুই হয় নাই। মানে আমি তো সেটাই বলি ইন্ডিয়ার সাথে ওয়াইডার পলিটিক্স এর যে ব্যাপারগুলা খালি ক্রিকেট তো না আমরা নদীর ব্যাপার এই বর্ডারের ইসের ব্যাপার আমার ব্যালেন্স অফ পেমেন্টের ব্যাপার এগুলো তো সব হচ্ছে আমি যা চাইবো আমি সেই জায়গায় রিজিড হয়ে বসে থাকলে হবে না। ইন্ডিয়া তো আমি তো এটা তো মেনে নিয়েই সবাই বলতেছে যে ইন্ডিয়া তার বড় শক্তি ইন্ডিয়া অন্যায় করে হুম, কিন্তু আমি যদি শুধু রেটরিক দিয়ে চলি আমার তো আসলে সক্ষমতা বিল্ড করতে হবে। এক্সাক্টলি। আমাকে দর কষাকষির জায়গায় যাইতে হবে। আমি শুধু রেটরিক দিয়ে সেই জায়গাটা হবে না। হুম, আমাকে হচ্ছে এমন একটা জিনিস করতে হবে যে হ্যাঁ, আমার কাছে তুমি ধরা।
মানে আমার কাছে এখন আমরা বারবার শুরুতে যেমন বলতেছিলাম এগুলো শুনলে হয়তো খুব বিতর্কিত কিন্তু আমরা যে সেভেন সিস্টারের কথা হুম। বলতেছিলাম। এখন সেভেন সিস্টার যে একটা ইস্যু সেটা তো আমার রেটরিকে বললে হবে না। সেটা আমাকে হচ্ছে এক ধরনের স্ট্রেংথ থাকতে হবে। সো ক্রিকেটে ওই জায়গাটা আমার সেই স্ট্রেংথটা কই? আমি ১৪-১ ভোটে হারছি মানে হ্যাঁ, কি? প্লাস ১ হচ্ছে ভোট যে পাইছি আপনি যে এক্সাম্পল গুলা দিলেন সাউথ আফ্রিকা। আমাদের হুম, যদি ওই টিমটাও ওই একটা স্ট্যান্ডার্ড থাকতো, হুম। তাহলে আপনি ওইভাবে বাদ দেওয়ার আগে ১০ বার চিন্তা করতেন এবং আরকি। এবং ওই যে যেটা বলতেছিলাম আমরা এর আগে একটা পর্বে বলছি। দেখেন ইন্টারেস্টিংলি আমাদের পর্বগুলা খুব মানে কেউ একসাথে দেখলে আমি আই হোপ দর্শকরা এরপরে আমাদের পর্বগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, একটু ভিউ-টিউ বাড়ুক। কারণ আমরা কিন্তু ওই যে বিপিএল এর কথা বলতেছিলাম। আজকে আমরা পিসিএল এর আলাপটা আসলো। পিএসএল এ স্ট্রং প্লেয়াররা খেলতে যায়। তো বিপিএল এ যদি হচ্ছে লিটারেলি এরকম হইতো আমাদের আগের বিপিএল থাকতো হুম, যে ২০০ প্লেয়ার এখন মানে স্ট্রং ওয়ার্ল্ডের সেরা প্লেয়াররা হুম, বিপিএল খেলতে আসে। তাই যদি হইতো, তখন কিন্তু ওই বোর্ডগুলাও আরেকটু নড়ে-চড়ে বসতো। ইজিলি, যে ইজিলি। হচ্ছে যে না বাংলাদেশ তো একটা খুব ক্রিকেটিং একটা মানে বাংলাদেশে গেলে আমার লাভ হবে। এখন এই বিপিএল এ যারা আসে তাদের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট হুম। বোর্ড বা সাউথ আফ্রিকা ক্রিকেট তার কিছু যায় আসে না। না, যেটা ইন্ডিয়া ইউজ করে আইপিএল এর হ্যাঁ, ক্ষেত্রে। আইপিএল এর বেলায়। সো আমি পিএসএল যদি সেটা পারল, সাউথ আফ্রিকার সেই মডেল ফলো করতে। সো আমরা এখানে হচ্ছে শুধুমাত্র রেটরিক দিচ্ছি। দেশপ্রেম করে ফাটায় ফেলতেছি। আমরা হচ্ছে যে নাজবুল হাসান পাপনের সাথে ছবি তুললে তিনি আবার এখন হচ্ছে বিরাট হিরো হয়ে যাচ্ছেন। কিন্তু আদতে আলী বাখার হওয়ার মানে হুম। আলী বাখার ভালো না মন্দ সে আলাপে যাচ্ছি না। আমি বলতেছি যে আলিবাগে সাউথ আফ্রিকার জন্য ভালো। এক্সাক্টলি। সো আপনি সেই মডেলটা কেন নিতে পারলেন না? সো আমি আসলে শেষ করার আগে আমরা আসলে অনেক আলোচনা সো জুবাইরের কাছে একটা ইন্টারেস্টিং আলাপ আমি করতে চাই যে আলী বাকারকে তো আমরা আসলে সরাসরি কেউ পাই নাই বা আমাদের সিনিয়ররা কাউকে পাইলে হয়তো সুব্রতা বা এরকম কাউকে পাইলে হয়তো সেই আলাপগুলা করতে পারতাম। আপনি তো কাছাকাছি একটা অভিজ্ঞতা হইছে জিম্বাবুয়েতে গিয়ে। হুম। আমি জানি ইউ আর ইন জিম্বাবুয়ে একাধিকবার না, সম্ভবত। একবারই। একবারই আচ্ছা। অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ভেরি ট্যুর ইন্টারেস্টিং। হ্যাঁ। অ্যান্ড আমরা তখন কলিগও ছিলাম সম্ভবত। হ্যাঁ। আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ। সো এবং সেই সময় জুবাইরের জিম্বাবুয়ে ট্যুরটা খুবই ঘটনাবহুল ছিল। তো আমরা ছোট করে শেষ করার আগে যে জিম্বাবুয়েতে সিমিলার একটা সিচুয়েশন সিচুয়েশন হচ্ছে। হয়েছে। পলিটিক্যাল সিচুয়েশন এর কারণে তারা হচ্ছে ওই যে ২০০৩ এ ওলোঙ্গা আর ফ্লাওয়ার যখন হচ্ছে আ করলো মানে নিজেদের উইথড্র করলো। নিউজিল্যান্ড খেলতে গেল না সেইখানে। আ এবং আ জিম্বাবুয়ে একসময় নিজেদেরকে টেস্ট স্ট্যাটাস থেকে উইথড্র করে নিল। তো সেই সময় ওদের সবচেয়ে বড় কান্ডারি ছিল সম্ভবত ডেভ হাউটন। হুম, অ্যান্ড আমার স্পষ্ট মনে আছে যে আপনার একটা বড় সাক্ষাৎকার ছিল হাউটনের সাথে। ওই সাক্ষাৎকারের থেকেও আসলে ডিপে আরো অনেক আলোচনা হইছিল। হুম। হ্যাঁ, জিম্বাবুয়ে ট্যুরটা আমার জুবাইরের জিম্বাবুয়ে ট্যুর ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি। ওর এরপরে যেসব গল্প-টল্প আমি শুনছিলাম, জিম্বাবুয়ের ভেতরের কাহিনী এবং জুবাইর আমার জন্য অনেকগুলো সুন্দর বই নিয়ে আসছিল। থ্যাংকস জুবাইর এগেইন পাবলিকলি। সো জিম্বাবুয়ের তো আবার আমাদের মতো সাউথ আফ্রিকার কথাটা বললাম যে হ্যাঁ। আইডিয়াল সিচুয়েশন টাকা ছিল, পলিটিক্যাল ব্যাকআপ ছিল। জিম্বাবুয়ের ইভেন তাও ছিল না। তাও ছিল না। আমাদের মতো টাকাও ছিল না, পলিটিক্যালি ওরকম ব্যাকআপ ছিল না। বাট হাউ ডিড দে রিজারেক্ট? মানে ওইটা তো রিজেন্ট বলতে যখন সে কোচ তখনকার কথা বলতেছেন? এর আগে যখন 90s এ জিম্বাবুয়ে যখন কোয়ালিফাইং টিম ছিল, কোয়ালিফাইং লেভেলে টেস্ট স্ট্যাটাসটা পাওয়ার আগে তখন তখন হাটন ছিল তাদের সবচেয়ে বড় তারকা। হাটন ছিল তাদের সবচেয়ে বড় ইয়া। তখন উনার ফাইট ছিল হচ্ছে যে কিভাবে এটাকে মানে অ্যাসোসিয়েট নেশন থেকে টেস্ট নেশনে আনা যায় এবং কোয়ালিফায়ার এই যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে কোয়ালিফায়ারের ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, ওইটা কিভাবে মিনিমাইজ করা যায়। আমার মনে আছে যে নান্নু ভাই একটা কথা সবসময় বলতো যে আমি ওই ইন্টারভিউ রিসার্চে নান্নু ভাইয়ের সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আরো অনেকের সাথে কথা বলছিলাম। সে বলতো যে আমরা কখনো মনে করতাম না যে আমরা হাটনকে আউট করতে পারবো আরকি। হুম, এত বড় প্লেয়ার ছিলেন আরকি। আমরা যখন বলি না যে ছোট দলের বড় তারকা, এরকম আরকি। সাকিব আল হাসানের মতো। হুম, তো তো ওই ফাইটটার তারপর যখন উনি কোচ হলেন ২০১৮, ১৯, ২১, ২২ এর দিকে, তখনও জিম্বাবুয়ে সিমিলার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারতেছে না। তাদের কোয়ালিফিকেশন খেলে তারপর বিশ্বকাপে আসতে হচ্ছে। একটা ম্যাচে তো তারা মনে হয় উগান্ডার সাথে হেরে হুম, হুম। বিশ্বকাপ মিস করল। বিষয়টা মিস উগান্ডা করল। খেললো ২০২৪ এ। হুম, তো এই রকমের ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন সে কোচ। তো তার সাথে সে আরকি ওই সময়টা তার প্লেয়িং ক্যারিয়ার আর কোচিং ক্যারিয়ার ২ টা মিলাচ্ছিলেন আরকি যে হ্যাঁ, আমি
তখনও ফাইট করছি অ্যাসোসিয়েট কি জানি কোয়ালিফায়ার থেকে বাংলাদেশ জিম্বাবুয়েকে উপরে নিয়ে আসার জন্য এখন কোচ হিসেবেও ফাইট করতেছি আর কি। মানে আমার ফাইটটা মানে কনস্ট্যান্ট চলতেছে আর কি। এখন বাংলাদেশকে আবার সিমিলার সিচুয়েশনে ওয়ান ডে ক্রিকেট, টেস্ট ক্রিকেট হয়তো ওই রকম না, বাট টি-20 ক্রিকেটে সিমিলার একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে আর কি। আবার কোয়ালিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সেটা অনেক সারপ্রাইজও আসতে পারে। আমরা জানি যে টি-20 এনিথিং ক্যান হ্যাপেন। হুম, আর এটা আমাদের প্লেয়াররা কতটা নিতে পারবে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা কতটা গ্রহণ হুম। করতে পারবে যে কোয়ালিফায়ার খেলা। আমরা এটা তো এমনিতে খেলা হিসেবে দেখলে তো খেলাই, কিন্তু ইউজুয়ালি ক্রিকেট আমরা জানি যে খুবই একটা কলোনাইজ একটা ব্যাপার থাকে, প্রেস্টিজের ব্যাপার থাকে আর অনেক ভীষণ বেশি। স্লিপারি ব্যাপার যে হ্যাঁ, একবার একবার জমিদারি থাকলে সেখান থেকে নিচে নেমে এসে যখন হ্যাঁ। খেলতে হয়, এটা যার জন্য ইমেন্স প্রেশার। যে অন্যান্য স্পোর্টসে যত বেশি না ইফেক্ট হ্যাঁ, ফেলে, হ্যাঁ। ক্রিকেটে আরো বেশি আরকি সাইকোলজিক্যাল। না, অন্যান্য স্পোর্টসেও যে ব্যাপারটা ফেলে না তা না। আমরা আমরা ইতালির মতো এইটা না একটা ইসের ব্যাপার আছে। ইতালির মতো এতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া দল, সে দেখলাম টানা হচ্ছে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই। একবার যখন ওই হুম, একটা বাজে ভাইব চলে হুম, আসছে। হুম, একটা বিষয় ইতালি এর মধ্যে আইরনিক্যালি তারা ইউরোপাও জিতে গেল। মানে ইউরোপিয়ান ফুটবলের যেটা সরি ইউরোপা বলতেছি যে মানে ইউরোপিয়ান যে ইটা হয়, ইউরোপিয়ান ট্রফি সেটাও তারা জিতে গেল। আমি ভুল বলতে পারি নামটা এনিওয়ে। সো কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই ওয়ার্ল্ড করতেছে কাপ। না। তারা আটকায় যাচ্ছিল। মানে দিস ইজ আ ভেরি ওই যে কনসিকুয়েন্স মেন্টাল গেম তো। যে হচ্ছে বাংলাদেশের পরে যখন নেক্সট উগান্ডার সাথে খেলতে যাবে, বাংলাদেশ যখন হংকং এর সাথে খেলতে যাবে, নেপালের সাথে খেলতে যাবে। দে ক্যান রিয়েলি চোক। আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বেলায় দেখছি। ওয়েস্ট আচ্ছা, ইন্ডিজ রেগুলার আফগানিস্তান, নেপাল এদের সাথে হারে। হ্যাঁ? কারণ ওই মেন্টাল জায়গাটা হচ্ছে তাদের একটা বার যখন নষ্ট হয়ে যায়। সেটাই। সো দিস ইজ আ ভেরি স্যাড। আর এই জায়গায় যে স্যাডনেস এর ব্যাপারটা আলী বাখার তো দূরের কথা। দুঃখজনকভাবে আমাদের ক্রিকেটটা যারা বিল্ড আপ করছিল, আমি গোপীবাগের ছেলে। আমি জানি, আমি চোখের সামনে দেখছি যে ঘরের খায়া কিভাবে বনের মোষ তাড়াইতেন লোকজন। এবং এখনকার দিনে এই কথাটা বলা খুব রিস্কি হয়ে যায়। লোকে আসলে তো সবার আগে দেখে হচ্ছে দলবল, হুম, তারপরে দেখে তার কাজ। হুম, তো তখন আমি দেখতাম যে দলমত নির্বিশেষে ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট ভালোবাসে। হুম। সে যেই দলেরই হোক। সে আওয়ামীপন্থী হইতে পারে, সে বিএনপিপন্থী হইতে পারে, সে ইসলামিস্ট হইতে পারে, সে অ্যাথিস্ট হইতে পারে। কিন্তু সেই সময় কিছু নাম আমি যাদেরকে হচ্ছে দেখতাম প্রচন্ড রেসপেক্টেবল, তারা সারা জীবন ক্রিকেটের পিছে ডেডিকেট করে দিচ্ছে, বিয়ে শাদী করে নাই। তারপরে ধরুন জার্নালিজমের মধ্যে আমি একটা নাম তো উল্লেখ করতেই চাই, কামরুজ্জামান ভাইয়ের হুম, কথা। যাকে যাকে হচ্ছে গিয়া বলা হয় যে অলমোস্ট ফাদার অফ বাংলাদেশের ক্রিকেটের জার্নালিজমে। হি নেভার গট ম্যারিড। অ্যান্ড ওই যে উনি কত ভালো জার্নালিজম করছেন, কত সুপার জার্নালিজম, সেটার থেকেও বড় কথা এই যে ডেডিকেশনের লেভেলটা। এখন আমরা দেখি যে হচ্ছে গিমিক, একজন গায়ক, তিনি আইসা হচ্ছেন বিরাট মাপের অর্গানাইজার হয়ে যাচ্ছেন এবং সেই যেই অর্গানাইজেশন কমপ্লিটলি ফেইল করতেছে এবং সেটার জন্য কোনো পানিশমেন্ট পাইতে হচ্ছে না, উল্টা আরো প্রেইজ পাচ্ছে। কারণ হচ্ছে গরম গরম কথা বলাটাই। হুম, ক্রিকেট থেকে শুরু করে আমাদের ওই যে ইন্ডিয়ার সাথে অন্যান্য যেসব জায়গায় লড়াই হওয়ার কথা, আমাদের যদি জুট প্রোডাকশনের কথা বলি, আমাদের নদীর হিস্যার কথা বলি, আমাদের ইন্ডিয়ার লোকজন ঠিকই আইসা এই দেশে আইসা রেমিটেন্স কামায় যাচ্ছে। আমি উল্টাটা পারতেছি না। কারণ আমার গরম কথার ভ্যালু বেশি। আমার সেই ডেডিকেশন, সেই প্ল্যানিং, সেই অর্গানাইজেশন সেগুলোর কিচ্ছু নাই। আমাদের হচ্ছে একজন এসে বলতেছে যে প্লেয়াররা খেলা পারে না। ওরা খেলতে গেলেই কি না গেলেই কি, এটা যখন এবং যিনি বলতেছেন তিনি আসলে হচ্ছে আগের বোর্ডের প্রেসিডেন্টের ক্লোজ মানুষ। একই মানুষ হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে 5 স্টার হোটেল। তা আপনি কেন একটা মানে গরিব দেশ, আপনি যখন এত বোঝেন তাহলে আপনি কেন হচ্ছে গিয়া 5 স্টার হোটেলে গিয়া থাকেন? আপনার কেন হচ্ছে বোর্ডের থেকে টাকা খরচ কইরা না বেশ ওই ভালো টাকাটা একটা কোত্থেকে আসছে? হ্যাঁ, ওই টাকাটা কোত্থেকে আসছে? ওই সো প্লেয়াররা না কামাইলে আপনি পাইতেন না সো কিন্তু। এই আপনি যে জিনিসগুলা চা খান সেটাও তো প্লেয়ারের হ্যাঁ, তো টাকা। ওই যে আমরা আলী বাখার দূরের কথা। ভাই আলী বাখারের কথা বলতেছেন, উনি তো এক্স ক্রিকেটার ছিলেন। হুম, আমাদের এখানে তো অনেক এক্স ক্রিকেটার এই ক্রিকেট বোর্ডে। হুম, আমি ওইদিন জিজ্ঞেস করছিলাম রাজ ভাইকে প্রেস কনফারেন্সে, আর ইউ ওকে? হুম, বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে না, আপনারা এখানে এক্স ক্রিকেটার চাচ্ছেন, 300-র বেশি ইন্টারন্যাশনাল উইকেট নিছেন। হুম, আপনি তো বোর্ড ডিরেক্টর আব্দুর রাজ্জাকের আগে হচ্ছে আপনি ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আর আপনার এখানে সাবেক ক্যাপ্টেন আছে ৩-৪ জন। তারা একজন তো বোর্ড প্রধানই। তো তাদের কাছ থেকে আমরা কি পেলাম? হুম, তারা কতটুক দিতে পারলো আরকি বাংলাদেশ ক্রিকেটকে। আর যদি দিতে না পারেন, তাহলে মানে সম্মান রেখে পদত্যাগ করেন। সেটাও হুম, তারা করেন নাই। সো এখানে আমরা আলী বেকারের নাম বলতে পারি।
আ তাদের আলী বাখারের স্পিরিটটা কতটুক তাদের ভিতরে আছে এটা আমার বিরাট সন্দেহ। এবং শুধু তাই না, আলী বাখার তো শুধুমাত্র ক্রিকেটার ছিল তাই না, আলী বাখার ছিল পার্সিয়ান। ইফ হুম, ইউ নো দ্য হুম, হিস্ট্রি অফ হুম, হুম। পার্সিস, দে আর দ্য রিচেস্ট পিপল রিচেস্ট। ইন দ্য ওয়ার্ল্ড। মানে তাদের আসলে রিচনেসের কারণ, তাদের টাকা পয়সার কারণেই তারা বিখ্যাত। মুম্বাই থেকে তো মূলত আসা। হুম, ও তাদের যেই লেভেলের টাকা পয়সা, তাদের যেই, তো তাদের এখানে কোনো দরকারই ছিল না মানে এটা টাকা পয়সা বা সম্মানের জন্য, জাস্ট ইট ওয়াজ আউট অফ প্যাশন। আমি কাছাকাছি উদাহরণ দিচ্ছি, আমি বলতেছি আমার গোপীবাগে যে ছোটবেলায় যাদেরকে দেখে আমি বড় হয়েছি, এই যে ধরেন খোকা মামাকে হয়তো সবাই চেনে এখন, সে পরবর্তীকালে বিএনপির মানে বা দেশের বড় নেতা হয়েছে। আরো যারা ছিলেন হয়তো তাদের নামও লোকে হয়তো এখন জানে না, ভুলে গেছে, বা হচ্ছে ওই সময়ে যারা ইভেন জার্নালিস্ট যারা ছিলেন, আমাদের এই সময় আমার খুব এখন প্রায় লোভ হচ্ছে যে বাবু ভাইয়ের সাথে গল্প করার জন্য। মানে এখনো যিনি প্রেস বক্স মাথায় পেরান আমাদের সকলের সিনিয়র, মানে উনি এই গল্পগুলা উনার কাছ থেকে আমি সরাসরি গোপীবাগের ছেলে হওয়ার কারণে দেখছি। ওই ডেডিকেশনটাও তো এখন নাই। সো আপনি, ইটস আ ভেরি ব্লিক সিচুয়েশন। হুম। ইটস আ ভেরি ব্লিক সিচুয়েশন। উই ফরগেট আলী বাক্কার, আমাদের যারা উত্তরসূরি ছিলেন, যারা বাংলাদেশকে এই হ্যাঁ, জায়গায় নিয়ে যারা এখানে আসছেন। নিয়ে আসছে তারাই। হ্যাঁ, স্বয়ং বুলবুল ভাইয়ের জন্য ব্যাপারটা খুবই, নিশ্চয়ই খুবই এম্বারাসিং হচ্ছে। কারণ উই হ্যাভ সিন হোয়াট দে হ্যাভ ডান ফর বাংলাদেশ ক্রিকেট। আন্নু ভাই কি করছেন গত টার্মে, যাই করুক, এই যে রাজ ভাইয়ের কথাও বলতেছেন, রাজ ইনফ্যাক্ট ইজ 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 অলমোস্ট মাই এইজ। উনি গোপীবাগে আমাদের যে ক্লাব ওইখানে বসে খেলে যেতেন। সুমন ভাই হচ্ছে রেগুলার, ওই আমাদের যেই সময় বাংলাদেশ ক্রিকেটে কিছু ছিল না, আমাদের যে ছোট একটা ওই যে বাংলাদেশ বয়েজ ক্লাব, সেখানে আমাদের এক সাইডে শুধু, আমরা তখনও হাসাহাসি করতাম যে হচ্ছে গিয়া সুমন ভাই যে এত অফ সাইডের ভালো প্লেয়ার হয়েছেন, তার কারণ হচ্ছে আমাদের ওখানে লেগ সাইড ছিল না। অনেকে ইচ্ছে করে লেফট হ্যান্ডেড হয়ে যেত লেগ সাইডটা পাওয়ার জন্য। ওইটুক ছোট মাঠ, ওখানে টেপ টেনিসে আইসা মুশফিকুর রহিম আইসা তো ওই যে ডেডিকেশনের জায়গাটা, আপনি অনেক উপর চালাক হইতে পারেন, আপনি হুম, অনেক হচ্ছে গিয়ে সাংবাদিকতার ক্ষেত্রেও তাই। সব ক্ষেত্রে। আপনারা হচ্ছে মানে সাংবাদিকতার, আমরা এখন বড় বড় জার্নালিস্ট আমরা দেখতেছি, প্রেস সচিব পদ টদ হ্যাঁ ইত্যাদি যারা পেয়ে বিশাল দেশ চালাচ্ছেন। আপনি যদি সেই প্যাশন বা ডেডিকেশনটা না থাকে, আপনি প্যাশন ডেডিকেশন দিয়ে আপনার একটা জায়গায় যান, তারপর আপনি সেটারে বেচে দেন আপনার ২ টা বিদেশ ট্যুরের আশায়, ২ টা পয়সার লোভে। আ মানে I must say যে আপনারা যখন আঘাতও করতেছে, আপনি একজোট না হইতে পাইরা, আপনি উল্টা এখন ধান্দা খুঁজতেছেন, ফিকির খুঁজতেছেন। কিভাবে হচ্ছে হয় আইসিসির হাতে পায়ে ধরে যাওয়া যায়, অথবা কিভাবে পরবর্তী সরকারের একটা ভালো পোর্টফোলিও পাওয়া যায়। হুম। এই রাস্তাগুলা আমাদের লোকজন দেখায় যে। তো এইরকম ফিকিরবাজি করে যখন আপনি চলবেন, তখন আপনি আসলে ক্রিকেট মেইন কেন, কজটা সেকেন্ডারি হয়ে যায়। ক্রিকেট কেন, দুনিয়ার কোথাও আপনি উন্নতি হুম, করতে পারবেন না। এটা ঠিক। So that is the green future. Sorry, we probably were very emotional today. আসলে সত্যি কথা বলতে এই প্রোগ্রামের আগে আমার দূরের কথা, আমার সম্ভবত জুবায়েরেরও খুব একটা প্রস্তুতি ছিল না। We were very candid. We were very open. We were somewhat very frustrated. অ্যান্ড জানি না বাংলাদেশ একটা ক্রস রোডের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রিকেট সহ ওয়াইডার পলিটিক্স সমস্ত ক্ষেত্রেই। আহ আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন। আমরা আশা করি আমরা একটা সিরিজ অলমোস্ট শেষ করলাম। আমরা সামনে আরো কিছু আলোচনা নিয়ে আসবো। রেগুলার আসতে থাকবে এবং আমরা সিরিয়াসলি এক্সপেক্ট করি দিস উইল বি এ পিপলস প্রোগ্রাম। জনগণ তাদের আ জানাবেন। তাদের মতামত জানাবেন, আমাদের ক্রিটিক করবেন, হার্শলি ক্রিটিক করেন এবং ইভেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, নট অনলি থ্রু কমেন্টস বাট অলসো কেউ যদি ধরেন এখানে আইসা বলেন যে না আইসা কথা বলবো আমরা বাংলাদেশে ক্রিকেট নিয়ে, স্পোর্টস নিয়ে, ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। সো বিয়ন্ড এ বাউন্ডারি আমরা যেটা আসলে হচ্ছে বলি যে ক্রিকেটের খেলা এবং খেলা থেকেও ধুলা, হুম, ধুলা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব সামনের দিনগুলাতে। তো যথারীতি জুবায়ের ধন্যবাদ। অনেক আমরা থ্যাংক ইউ ভাই। ঝাড়ু-টাড়ু দিয়ে আজকে ধুলায় একদম ধূসরিত করে ফেললাম। অ্যান্ড থ্যাংকস এভরিবডি। আমাদের প্রোগ্রাম লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড ডিসকাস করবেন। থ্যাংক ইউ।